আসলে আজকে বিকালে আবির ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শক খেয়েছি। বন্যা মানে কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্র্যাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলছিস। মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা ১০০% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করল, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে। বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপথে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বুঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসল, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্র্যাশ হওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হল। এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল, স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্র্যাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্র্যাশ হতে পারবি কিনা সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের, গাছগাছালির, রংচটা দেয়ালের, গরু ছাগলের, ও হতে পারিস। রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে মেঘ, আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক, মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে। ৬ থেকে ১০ পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজ। আহারে জীবন ধু ধু মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকত, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্র্যাশ কিভাবে খাবে? বোধশক্তি হওয়ার পর মেঘ মনে হয় ২ থেকে ৩টা বিয়ে খেয়েছে কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকত মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসনে তো আরও না। ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো, তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসত, গায়ে হলুদে নাচা, গান গাওয়া, এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো। এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না। এতে তানভীর মনে হয় হাঁপ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদাকালো জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল। কয়েকবার বন্যা কল ব্যাক করেছে। নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে? জীবন যেখানে যেমন তা মানতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর। কথায় আছে, সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে, তাই সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে। শুধু বন্যাই না, আরও ২ জন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আর একজন মায়া। ওদেরকেও নজরে রাখে তানভীর। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। সালমা চৌধুরী আবির বিকাল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা ৭টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন। আবিরের বাইক কেনার কথা শুনেই তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়েল দিয়ে কোনো রকমে মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চিনে ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন। আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ, চুলগুলো অগোছালো। আকস্মিক ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবির। তৎক্ষণাৎ মোটা ভ্রুযুগল শিথিল হয়ে যায়। অমত্ত চেয়ে রইল সে এক মুহূর্তের জন্য। মস্তিষ্ক থমকে গেছে আবিরের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের।
কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে। আপাদমস্তক দেখল একবার, কালো জামাতে যাকে অপ্সরার ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে, চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। দ্রুতগতি থামাতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে। আবিরের চোখের দিকে বিস্ময়াভিভূত নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও পড়ছে না একটিবার। আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার পরনের সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পিছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির। তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করে নিশে মেঘ ভয়ার্ত কণ্ঠে বলে, থ্যাংক ইউ আবির ভাই। আবির শুনল কিনা কে জানে। এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে মেঘের হাত পা। মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখল মেঘ। ভেতরটা ভয়ে আতকে উঠছে বারবার। অন্তরাত্ম শুকিয়ে যাচ্ছে মেঘের। সালমা চৌধুরী সোফায় বসে আছেন 2 ভাই। বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে। কি হবে কে জানে। আলী আহমদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনেছ? এই কথায় হুঁশ ফিরে অষ্টাদশীর। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দেন তার আব্বু, আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি। তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ? এবার প্রশ্নটা চাচ্চু মোজাম্মেল খান করেছেন। হ্যাঁ জানি, 20 থেকে 30 বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই। সেটা আমি ঘরে বসে থাকলেও হবে, আর গাড়িতে চলাচল করলেও হবে। তোমরা 2 ভাই কি নিজেদের মর্জি মতেই চলবে? আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন। বাইক কিনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আপু। এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনব। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি কেন কিনলাম? তোমাদের জন্যই তো। মোজাম্মেল খান কোমল স্বরে বললেন। গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে, তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না, তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচ্চু? তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে। আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচু করে মুখের ওপর কথা বলতে শুনেনি সে। তানভীর ভাইয়া যত মেজামেজাজ দেখিয়েছে সব মেঘের ওপর। বড় আব্বু বা নিজের আব্বুর মুখের ওপর কথা বলার সাহস হয়নি তার। আবির ভাই 2 দিন হলো এসছে, আজই বাবার মুখের ওপর নিজের মর্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ। আবির, আব্বু, চাচু, আমি অনেকদিন যাবৎ চিন্তাভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করার। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব মোজাম্মেল খান ও আলী আকবর খান দুজনের। ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছ, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমার একটা শর্ত আছে। তুমি আমাদের কোম্পানির সিইও হবে। আগামীকাল শুক্রবার অফিস ছুটি, তাই তুমি শনিবারে অফিসে যাবে। তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে। তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক মাই বয়। আবির যেন আগে থেকেই জানতো এরকম কিছু হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু। কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকব না। তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে
তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে। তারপর তুমি তোমার মতো নিজে কোম্পানি খুলতে থাকো। আবির চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, তানভীর রাজনীতিই করবে, ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই। শনিবারই অফিসে আসবো আমি একাই সব দিক সামলাতে পারবো। তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও, নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে। তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে। সেটা হলো, আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব। তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে 2 অফিসের কাজ শেষ করে আমি রাত 12টায় বা 2টায় বাসায় ফিরব, এমনকি নাও ফিরতে পারি। এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয়। একদমে কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির আলী আহমদ খান। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন। পিনপতন নীরবতা বাড়িতে। সোফায় বসে আছেন মোজাম্মেল খান, কাছেই তিনঝা। একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার। তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা, এটাই তাদের চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ। যেই বড় আব্বুর কথার উপর কারো কথা চললে না, আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে। বাবা ছেলেকে শর্তটায় না দিচ্ছে, যেমন বাবা তেমন ছেলে। এসব ভেবেই হাসি পাচ্ছে।